বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আমি আজকে মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে সভ্যতা বলতে কি বোঝায় বা সভ্যতা কাকে বলে। সভ্যতা হলো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্তরের যে কৃষ্টির উদ্ভব, এটাকে সভ্যতা বলে। আমরা যদি সহজ করে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে মানব সমাজের ক্রমোন্নতির যে পর্যায় বা ক্রমোন্নতির যে বিষয়টি, এটাকে আমরা সভ্যতা বলতে পারি। অর্থাৎ মানুষ খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে যাবে, সেই প্রচেষ্টা এবং বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হবে, সেটা হলো সভ্যতা। সেখানে শিক্ষা, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, এইগুলোর যে উন্নত দিক বা উন্নত করার যে প্রচেষ্টা, সেটা হলো সভ্যতা। আমরা যেমন বলতে পারি সেটা হলো যে মিশরীয় সভ্যতার পূর্বে আমরা আসলে সভ্যতার কোনো নজির পাই না। মিশরীয় সভ্যতা হলো সবচেয়ে প্রাচীন সভ্যতা। তো সেখানে কি দেখা যায় যে আদিম যুগকে বলা হয় পাথরের যুগ। অর্থাৎ সেই সময় মানুষ গুহাতে বাস করত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, খাবার জোগাড় করত, এর মধ্যে তাদের জীবনযাত্রা বা তাদের ইতিহাস এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে থেকে যখন মানুষ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে থাকলো, যেমন কৃষি, বাসস্থান, ঘরবাড়ি তৈরি করা, তখন থেকে আসলে সভ্যতার ছোঁয়াটা মানব সমাজে লেগেছিল। যাই হোক, 5000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটেছিল মিশরের নীল নদের উপত্যকায়। তো মিশরকে আসলে নীল নদের অবদান বলা হয়, মিশরকে নীল নদের অবদান বলা হয়। এবং এই কথাটি বলেছেন হিরোডোটাস, ইতিহাসের জনক হিরোডোটাস বলেছেন মিশরকে নীল নদের দান বলা হয়। যদি নীল নদের পানি প্রবাহিত না হতো অথবা যদি নীল নদ না থাকতো, তাহলে মিশরটা মরুভূমিতে পরিণত হতো। যদিও চীনের একটা নদীকে সেখানকার জন্য মানে তাদের অভিশাপ অথবা তাদের ক্ষতির কারণ বলা হয়েছে, অপরদিকে মিশরকে বলা হয়েছে নীল নদের অবদান। তো অবদানটা এরকম যে যখন মিশরের এই নীল নদে বন্যা হতো, বন্যাতে নদীর দুকুল প্লাবিত হতো। তো প্লাবিত হওয়ার পরেও সেখানে দীর্ঘ সময় পর্যন্ত পানিটা স্থির থাকতো। ফলে এই নদীর দুপাড়ে প্রচুর পলি পড়তো। পলি পড়ার কারণে মাটিগুলো উর্বর হতো। আর উর্বর মাটির বৈশিষ্ট্য হলো যে কোনো বীজ বপন করলে খুব সহজেই সুন্দর ফসল হয়। এই জন্য মূলত দেখা গেছে যে এই পলির কারণে সেখানে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এই জন্যই এটাকে বলা হয়েছে নীল নদের অবদান। অপরদিকে এই নদীর পানি আসার কারণে মিশরটা মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল। তো এই যে মিশরের যে পলি অঞ্চলটা ছিল, এইটা প্রায় দীর্ঘ ছিল 600 মাইল এবং প্রস্থে ছিল প্রায় 10 মাইল। তো মিশরীয়রা এক পর্যায়ে এসে এই নদীতে বাঁধ নির্মাণের চেষ্টা করে এবং তারা সফল হয়। এই বাঁধ নির্মাণ করে তারা সেচ কার্যের মাধ্যমে পরবর্তীতে কৃষির উন্নতি করেছিল। যাই হোক, তো এই যে মানুষের যে সভ্যতার যুগ বা তার আগের যুগ, এই সময়টাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পুরোপলীয় যুগ, একটা হলো নবপলীয় যুগ। পুরোপলীয় যুগ হলো পুরাতন পাথরের যুগ, যখন মানুষ গুহাতে বাস করত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, খাবার সংগ্রহের মধ্যে তাদের জীবনযাত্রা সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে যখন তারা এই কৃষির উদ্ভাবন করলো এবং আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে
উন্নতি করা শিখলো, তখন সেই সময়টাকে বলছে নবপলীয় যুগ, নতুন পাথরের যুগ। এই সময় এসে মানুষ অনেক কিছু আবিষ্কার করতে শিখে, যেমন ঘরবাড়ি বানানো শিখে, এরপরে কৃষিকাজ করতে শিখে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে তারা আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকে। তো এই সময়টাকে বলা হয় পুরোপলীয় যুগ। তো মিশরীয়রা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নতি সাধন করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। বিশেষ করে তাদের এক ধরনের ধর্মবিশ্বাস ছিল বিজ্ঞান, এরপরে সাহিত্য, এরপরে চিকিৎসা, কাগজ তৈরি, শিল্প, স্থাপত্য, বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের অবদান রেখেছে। আমরা সংক্ষেপে একটু দেখি। স্থাপত্য, ভাস্কর্য, লিখন পদ্ধতি, বিজ্ঞান, কাগজ, সাহিত্য, এইভাবে তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের অবদান রেখেছে। তো এই যে মিশরটা আসলে প্রথম দিকে ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, সেটাকে বলা হতো নোম। সর্বপ্রথম মেনেস নামে একজন লোক এই ছোট ছোট নোমগুলোকে, অঞ্চলগুলোকে একত্রিত করে একটা শাসনের আওতায় নিয়ে আসেন। তো তাকে বলা হতো ফারাও, অর্থাৎ মিশরের যারা শাসক থাকতেন তাদেরকে বলা হতো ফারাও। একাধারে তিনি শাসক থাকতেন এবং প্রধান পুরোহিত থাকতেন। অবশ্য তার আন্ডারে অন্যান্য পুরোহিত তিনি নিয়োগদান করতে পারতেন। তো তিনি আসলে রাজার মর্যাদা লাভ করতেন, তাকে ফারাও বলা হতো। মিশরীয় শব্দ পের অ থেকে ফারাও শব্দের উৎপত্তি। পের অ শব্দের অর্থ হলো রাজবাড়ি বা জাঁকজমকপূর্ণ বাড়ি। সেখান থেকে তারা এই উপাধিটা গ্রহণ করেছিল। আর তারা নিজেদেরকে সূর্য দেবতার সন্তান মনে করত, অর্থাৎ আমন রে, অর্থাৎ তারা খুব শক্তিশালী। আর বংশ পরম্পরায় তাদের সন্তানরা ফারাও হতো। যাই হোক, তো এখন স্থাপত্য শিল্পে তারা অবদান রেখেছিল। স্থাপত্য শিল্পে তাদের অবদান হলো যে তারা বড় বড় স্থাপত্য করেছেন, পাথর দিয়ে তৈরি করেছেন। বিশেষ করে পিরামিড তৈরি করেছেন তারা। এই পিরামিডটা আসলে ত্রিভুজের মতো ছিল, বড় বড় পাথর কেটে এগুলো করা হতো। তো সেখানে দেখা যায় যে প্রায় ৮০টি পিরামিড ছিল, প্রায় ৮০টি, এবং তার মধ্যে এখনও ৭০টির একটা বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে বিখ্যাত একটা পিরামিড ছিল যার নাম ছিল ফারাও খুফুর পিরামিড। তো এইটা প্রায় ১৩ একর জমি নিয়ে এটা তৈরি করা হয়েছিল। এইটার দৈর্ঘ্য ছিল প্রায় ৭৫৫ গজ এবং এইটার উচ্চতা ছিল প্রায় ৪৮১ ফুট, ৪৮১ ফুট এবং ৭৫৫ ফুট। এবং এইটা নির্মাণ করতে ১,০০,০০০ শ্রমিকের প্রায় ২০ বছর সময় লেগেছিল। এই ধরনের স্থাপনা তারা তৈরি করেছিল এবং তারা ধর্মমন্দির তৈরি করত, অনেক জাঁকজমকপূর্ণ ধর্মমন্দির তৈরি করত। এই মন্দিরগুলোতে অনেক যে মিশরের যে ফারাওরা ছিল তাদের ছবি থাকতো বা তাদের মূর্তি থাকতো। এইভাবে করে সেখানে অনেক জাঁকজমক করে তারা ধর্মমন্দির তৈরি করতো এবং বিভিন্ন ধরনের তারা দেওয়াল গাত্রে ছবি আঁকতো। এইভাবে তারা ধর্মমন্দির করত। তাদের ধর্মীয় একটা বিশ্বাস ছিল, মিশরীয়দের ধর্মীয় একটা বিশ্বাস ছিল। সেটা এরকম যে তারা পুনর্জন্মে বিশ্বাস করত। তারা মনে করতো যে এই মানুষ যখন মৃত্যুবরণ করে, বিশেষ করে ফারাওরা যখন মৃত্যুবরণ করবে, তারা আবার জীবিত হবে। তো তারা জীবিত হয়ে আবার শাসক হিসাবে তারা আবির্ভূত হবে। যেই কারণে যে আত্মা যখন ফিরে আসবে, এই আত্মাকে বলা হয় বা, এবং শরীরকে বলা হতো কা। তো আত্মা যখন ফিরে আসবে শরীরের মধ্যে, তাহলে শরীরটা থাকতে হবে। শরীরটা যদি না থাকে তাহলে আত্মা এসে ঢুকতে পারবে না। তো এই জন্য তারা শরীরটা যেন পচে না যায়, এই জন্য তারা মমি আবিষ্কার করে। এটাও ছিল তাদের একটা উদ্ভাবনী শক্তি এবং এইটাও ছিল বিজ্ঞানের একটা বিষয়। তো
তারা কি করত, এই ফারাওদের কবরের মধ্যে তাদের কিছু সম্পদ, তাদের কিছু পোশাক পরিচ্ছদ বা গহনা, এই জিনিসগুলো তারা দিয়ে দিত। যাই হোক, এটা ছিল তাদের এক ধরনের ধর্মবিশ্বাস। তারা আসলে বিভিন্ন দেবদেবীতেও বিশ্বাস করত। এরপরে আমরা আসি লিখন পদ্ধতি। তারা লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং তাদের এই লিখন পদ্ধতিকে বলা হতো চিত্রলিপি, অর্থাৎ পবিত্র লিপি। তারা এইটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: লেখার পদ্ধতি, ছবি এঁকে প্রকাশ করার পদ্ধতি, অর্থাৎ বর্ণমালা ভিত্তিক, অক্ষর ভিত্তিক এবং অঙ্কন ভিত্তিক। এটাকে বলা হতো পবিত্র লিপি। এই পবিত্র লিপিকে বলা হতো হায়ারোগ্রাফিক বা হায়ারোগ্লিফিক বলে তারা অভিহিত করতো। এইগুলো তাদের কাছে অত্যন্ত পবিত্র ছিল। তারা কাগজ তৈরি করেছিল। নলখাগড়া জাতীয় একটা গাছ ছিল যেটাকে বলা হতো পেপিরাস। এই গাছের কাণ্ডগুলো কাটা হতো এবং তার যে কাণ্ডের যে চামড়া ছিল, এই চামড়াটাকে ছাড়ানো হতো। এগুলো অনেক সময় দেখা যেত যে দৈর্ঘ্য প্রায় 10 থেকে 20 ফুট পর্যন্ত হতো। এইটা শুকিয়ে এটা একটা প্রসেস করে কাগজ তৈরি করা হতো এবং সেখানে তারা সেই কাগজের উপরে লিখত। সম্ভবত এই পেপিরাস থেকেই ইংরেজি প্রতিশব্দ পেপারের উৎপত্তি। এরপরে আমরা আসি বিজ্ঞান। তারা সৌরপঞ্জিকা আবিষ্কার করেছিল। সর্বপ্রথম মিশরীয়রা সৌরপঞ্জিকা আবিষ্কার করে এবং তারা 65 দিনে বছর এটাও তারা আবিষ্কার করে। শুধু তাই না, 12 মাসে বছর বা 30 দিনে মাস, এগুলোও তারা আবিষ্কার করেছিল। সেক্ষেত্রে সেখানেও তাদের অনেক অবদান রয়েছে। এরপরে চিকিৎসায় তারা সাফল্য অর্জন করেছিল, যেমন প্রেশার মাপা, তারপরে দাঁতের চিকিৎসা, হাড়ের চিকিৎসা, পেটের চিকিৎসা সহ অন্যান্য চিকিৎসায় তারা যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছিল। মিশরীয়দের একটা বড় ভাস্কর্য ছিল যেটাকে বলা হতো স্ফিংস। সেটা দেখতে মাথার দিকে মানুষের মতো ছিল এবং পেছনের দিকে অনেকটা সিংহের মতো ছিল। এটা অনেক নাম করা একটা তাদের স্থাপনা ছিল। এইভাবে করে দেখা গেল যে তারা মৃৎশিল্প অথবা তারা বিভিন্ন ধরনের অলংকার তৈরি করতে পারত। তারা এই যে বাজুবন্ধ, দুল, তারপরে আংটি, বালা, ঝুমকো, এগুলো তারা তৈরি করত এবং পুরুষেরাও সেই সময় অলংকার ব্যবহার করত। তো এই মিশরীয় সভ্যতায় তারা যে অবদান রেখেছিল, মিশরীয়রা যে অবদান রেখেছিল, মনে করা হয়ে থাকে যে এই মিশরীয় সভ্যতা সকল সভ্যতার পূর্বে এই মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটেছিল এবং এটার সময়কাল ছিল খ্রিস্টপূর্বাব্দ প্রায় 5000 বছর অব্দে। এরপরে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে সংক্ষেপে একটু তোমাদের ধারণা দিতে চাই। আমি সিন্ধু নদের অববাহিকায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা শহরের মধ্যে ছিল এটা। তো এই সিন্ধু নদের অববাহিকায় যে সভ্যতার উন্মেষ ঘটেছিল, ঐতিহাসিকদের মধ্যে এই সময় নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে খ্রিস্টপূর্বাব্দ 3000 থেকে 25 অব্দের মধ্যে এই সভ্যতার উন্মেষ ঘটেছিল। একটা বিষয় আমি দেখাই, সেটা হলো আমরা সাধারণত যখন কোনো সালের উল্লেখ করি তখন দেখা যায় যে বড় সংখ্যাটাকে আমরা আগে লিখি, ছোট সংখ্যাটাকে আগে লিখি এবং বড় সংখ্যাটাকে পরে লিখি। যেমন আমি যদি কোনো ঘটনা বলতে যাই তাহলে বলবো যে এইটা 2019 থেকে 2020 সালের মধ্যে হবে। 2019 থেকে 2020 সালের মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে। তাহলে আমি ছোটটা আগে লিখেছি এবং বড়টা পরে লিখেছি। আর আমি এখন বলছি যে সিন্ধু সভ্যতার উন্মেষ ঘটেছিল খ্রিস্টপূর্বাব্দ 3000 থেকে 2500 অব্দে। তাহলে এইখানে আমি বড়টা আগে লিখলাম, ছোটটা পরে লিখলাম। ঘটনা হলো যে যেই ঘটনাটা আগের সেই ঘটনাটা আগে লেখা হয় এবং যেই ঘটনাটা পরের সেই ঘটনাটা পরে লেখা হয়। তো আমি যখন বলছি খ্রিস্টপূর্বাব্দ,
পূর্বাব্দ, এটা হলো খ্রিস্টাব্দ, এইটা খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ খ্রিস্টাব্দ শুরুর পূর্বেই এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ যখন খ্রিস্টাব্দ শুরু হয়নি, তার মানে কি, তাহলে এই 3000 আগে, 2500 পরে। অর্থাৎ এখানে কিন্তু আমি আগের ঘটনাটাই আগে লিখলাম, পরের ঘটনাটা পরে লিখলাম। এখানে যেমনটি লেখা হয়েছে যে 2019 আগে এবং 2020 পরে, এখানেও ঠিক খ্রিস্টপূর্বাব্দ যখন কথাটা আসবে তখন বড়টা যাবে আগে, ছোটটা আসবে পরে। সম্ভবত আমি বুঝাতে পেরেছি। তো সিন্ধু সভ্যতার উন্মেষ ঘটেছিল পাকিস্তানের সিন্ধু নদীর অববাহিকায়, তবে এটা শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ ছিল তা না। এইটা পরবর্তীতে দেখা গেছে যে এই সভ্যতার যে বিভিন্ন ধরনের এটাকে উপকরণ বলি আর বিভিন্ন ধরনের নমুনা বলি, এগুলো বিভিন্ন জায়গায় আবিষ্কৃত হয়েছে। বিশেষ করে ভারতে এবং পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, এগুলো ভারতের রাজস্থান বা ভারতের পাঞ্জাব, সিন্ধু, এই অঞ্চলগুলোতেও এই সিন্ধু সভ্যতার উন্মেষ দেখা যায় এবং সেখান থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত এই সভ্যতার পরিধি বিস্তৃত ছিল। সিন্ধু সভ্যতার কিছু উল্লেখযোগ্য বিষয় আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা মাপযন্ত্র আবিষ্কার করেছিল, মাপার জিনিসটা আবিষ্কার করেছিল। তাদেরও একটা ধর্মবিশ্বাস ছিল, যেই ধর্মবিশ্বাসে আসলে মিশরীয়দের যেই বিষয়টি ছিল যে সকল বিষয়ে তাদের ধর্মীয় প্রভাবটা বেশি ছিল। তারা বিশেষ কোনো ধর্ম পালন না করলেও দেখা যেত যে বিভিন্ন সময়ে তাদের নারী মূর্তি পাওয়া যেত, তাদের অঞ্চলে নারী মূর্তি পাওয়া যেত, কিন্তু মিশরীয়দের মতো করে ওই ধরনের কোনো মন্দির পাওয়া গেছে এরকম মনে হয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল তাদের হলো নগর ব্যবস্থা। সিন্ধুদের সবচাইতে উল্লেখযোগ্য বিষয় ছিল হলো নগর ব্যবস্থা, এবং যেই নগর ব্যবস্থা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং পরিপাটি। সিন্ধু সভ্যতার রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনি যে এই যে সিন্ধু সভ্যতা, অর্থাৎ এটাকে বলা হয় ঢিবি। মহেঞ্জোদারোতে কিছু উঁচু উঁচু ঢিবি ছিল। তো প্রত্নতাত্ত্বিকরা ভেবেছিল যে এখানে বৌদ্ধ স্তূপ আছে, তো বৌদ্ধ স্তূপ আবিষ্কার করার জন্য তারা খনন কার্য শুরু করে। তো খনন কার্য শুরু করার পরে দেখা গেল যে না, সেটা বৌদ্ধ স্তূপ না, এইটা ছিল একটা সভ্যতার নিদর্শন। এবং এই সভ্যতার নিদর্শন আবিষ্কার হওয়ার পরে দেখা গেল যে দুইটা অঞ্চলে এটা বেশি পাওয়া যায়, একটা হলো হরপ্পা আর একটা হলো মহেঞ্জোদারো। এবং সেখানে দেখা গেছে যে তাদের স্থাপনাগুলো এত সুন্দর ছিল যে একটা মিলনায়তন পাওয়া গেছে, সেখানে প্রায় 80 ফিট দৈর্ঘ্য মিলনায়তন, অর্থাৎ যেখানে মানুষ বসে কথা বলতো, মিলিত হতো। সেখানে বড় একটা স্নানাগার পাওয়া গেছে, শস্য ভাণ্ডার পাওয়া গেছে অনেক বড় বড়, এবং সেখানে 3 তলা অট্টালিকা পর্যন্ত ছিল, এরকম নিদর্শনও পাওয়া গেছে। তো আমি যেটা বলতেছিলাম যে তাদের যে স্থাপনা, এই স্থাপনাগুলো বা তাদের আবাসিক এলাকাগুলো অত্যন্ত পরিকল্পিত ছিল, সুন্দর সুসজ্জিত পরিকল্পিত ছিল। যেমন আজকে আমাদের বাংলাদেশেও কোনো আবাসিক এলাকা যখন হয়, তখন সেই আবাসিক এলাকার ভেতরে অনেক ছোট ছোট রাস্তা থাকে, যেই রাস্তাগুলো মেন রাস্তার সাথে সম্পৃক্ত হয়। সেখানে ড্রেনেজ ব্যবস্থা থাকে, ভেতরের পানিগুলো যাতে নিষ্কাশন হয়ে বাইরে চলে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাস্তাগুলো সুন্দর এবং বাড়িগুলো খুব পরিপাটি। তাছাড়াও প্রত্যেক রাস্তার পাশে ল্যাম্পপোস্ট থাকে, অর্থাৎ পরিকল্পিত সুসজ্জিত। 3000 খ্রিস্টপূর্বাব্দেও এই সিন্ধু সভ্যতার বাড়িঘরগুলো এরকম সুসজ্জিত ছিল। তো তাতে বোঝা যায় যে ওই সময়ের মানুষগুলোর চিন্তা চেতনা অনেক সুন্দর ছিল। সিন্ধু সভ্যতার আরেকটি বিষয় ছিল যে স্থাপত্য এবং ভাস্কর্য। তারা এই স্থাপত্য ভাস্কর্য তৈরি করতে পারত, এক্ষেত্রেও তারা অনেক সিদ্ধহস্ত ছিল, অনেক নামকরা ছিল। তো রাজনৈতিক অবস্থা তাদের ছিল সমৃদ্ধ, অর্থাৎ এই যে আমরা বললাম যে মরা মানুষের ঢিবি, অর্থাৎ বড় বড় যে উঁচু জায়গাগুলো ছিল, যারা শাসক থাকতেন তাদের আবাসিক
এলাকাও সেটা ছিল। যারা বিভিন্ন পর্যায়ের প্রশাসক ছিলেন, যারা শাসন কার্যের সাথে সম্পৃক্ত ছিলেন, তারাও এখানে বসবাস করতেন এবং তাদের যে বাসগৃহ বা আবাসিক এলাকা এটা উঁচু জায়গায় এবং এটা প্রাচীর দ্বারা ঘেরা ছিল। এটা ছিল সুরক্ষিত প্রাচীর দ্বারা ঘেরা এবং প্রত্যেকটা প্রাচীরের একটা করে মূল ফটক ছিল। অর্থাৎ সেখানেও দেখা যায় যে তারা সুন্দরভাবে পরিকল্পিতভাবে সুসজ্জিতভাবে থাকতেন এবং নিরাপত্তা বেষ্টিত একটা অঞ্চলে থাকতেন। এইটা ছিল সিন্ধু সভ্যতার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিক। তো যাই হোক, এখন আমরা সংক্ষেপে মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন কথা হলো যে সৃজনশীল পদ্ধতির জন্য আমরা এক উদ্দীপক ব্যবহার করা হয়। উদ্দীপক, তো উদ্দীপক কখনো বই থেকে সরাসরি উঠিয়ে দেয় না। কোনো ছোট গল্প অথবা বইয়ে আছে অনুরূপ একটা গল্পের একটা নমুনা দেয়া থাকে, সেটা খুব সংক্ষেপে, যেইটা কিনা আমার পাঠ্যপুস্তকের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হতে পারে বা মিলে যেতে পারে এরকম। তো আমরা যে গল্পটা আজকে একটু আলোচনা করলাম মিশরীয় সভ্যতার এবং সিন্ধু সভ্যতার, সেটা হলো যে মিশরীয়রা যখন সভ্যতার দিকে অগ্রসর হয় তখন তাদের এই মিশরের ভিতর দিয়ে যে একটা নদী ছিল নীল নদ, সেখানে প্লাবিত হতো, তারপরে ডুবে থাকতো, উর্বর মাটি পড়তো, পলি মাটি পড়তো, অনেক ফসল হতো। আবার এই মিশরকে ছোট ছোট অঞ্চল থেকে নিয়ে এসে একজন ভদ্রলোক একত্রিত করে একটা রাজ্যে পরিণত করেছিলেন, এই যে বিষয়টি। তারপরে তারা শাসকরা একটা বিশেষ উপাধি ব্যবহার করত, সেটা হলো ফারাও। এই যে বিষয়গুলো, তারাই সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে, কাগজ আবিষ্কার করে, এটা আমরা মোটামুটি জানলাম। সিন্ধু সভ্যতায় ঠিক অনুরূপ, যে এই সিন্ধু সভ্যতার মানুষগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের আবাসিক এলাকা তৈরি করেছিল। শাসকরা সুরক্ষিত থাকতো, নিরাপদের মধ্যে থাকতো এবং সেখানে সেই সময়ে বড় বড় অট্টালিকা বা স্নানাগার, শস্যাগার বা মিলনায়তন, এগুলো সন্ধান পাওয়া গেছে, আমরা এগুলো জানলাম। এখন যদি আমি এই ধরনের কোনো গল্প শুনি তাহলে আমি বুঝতে পারবো যে আমার পাঠ্যপুস্তকের ওই অংশের সাথে সম্পৃক্ত। সংক্ষেপে আমি বলি যে আমি কোথাও ঘুরতে গেলাম, একটা বড় গ্রাম, ওইখানে একজন যদি আমাকে গল্প শোনায় যে এই গ্রামটা আসলে আজকের যত বড় দেখা যাচ্ছে এত বড় ছিল না, এই গ্রামটা 50 বছর আগে ছোট ছোট অংশে বিভক্ত ছিল, পরবর্তীতে কোনো একজন মানুষ এই অংশগুলোকে একত্রিত করে একজনের শাসনাধীনে নিয়ে আসার পর থেকে এই অঞ্চলটায় এত বড় একটা গ্রামে পরিণত হয়েছে। যদি আমি এই গল্পটা কোনো এলাকায় গিয়ে শুনি তাহলে কিন্তু আমার ওই যে মিশরের নিম্ন মিশর, উচ্চ মিশরের যে 40টা ছোট ছোট নোম ছিল, এই নোমগুলোকে মেনেজ বা নারমার একত্রিত করে বড় একটা মিশর তৈরি করেছিল, এই কথাটা কিন্তু আমার মনে পড়বে। যদি এই গল্পটি এই গ্রামের ছোট ছোট গ্রাম নিয়ে বড় গ্রাম করা হয়েছে, এই গল্পটিও যদি আমি কোনো জায়গায় গিয়ে শুনি এবং সেটাই যদি আমার উদ্দীপক হয়, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো যে এইটা আমার মিশরীয় সভ্যতার সাথে সম্পৃক্ত। অথবা আমরা যদি কোনো অঞ্চলে যাই, আমাদের নদী বিধৌত বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে অনেক নদী, আমরা যদি সেখানে যাই তাহলে দেখি যে নদীর যে ভয়াবহতা বা নদীর যে প্লাবন, এটা অনেক সময় অসহনীয় পর্যায়ে চলে যায় মানুষের, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই নদীগুলোর কারণে সেখানকার মানুষের জীবন জীবিকা অনেক সহজ হয়। তখন কিন্তু আমরা নদীর সুফল সম্পর্কে জানতে পারবো যে কখনো কখনো এই নদীর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হলেও এই নদীতে মানুষ মাছ ধরে, এই নদীর পানিতে মানুষ ফসল উৎপাদন করে, এই নদীর মধ্য দিয়ে মানুষ বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করে, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো নদীর অনেক সুবিধা, অনেক সুফল, এই নদীর অনেক সুফল। তখন কিন্তু আমি মনে করতেই পারি যে সিন্ধু নদের সাথে এই নদীর কিছু সম্পর্ক রয়েছে, বা এই অঞ্চলে প্লাবিত হওয়ার কারণে মাটি উর্বর হয়, পলি মাটি পড়ে, ফসল ভালো হয়। তখন কিন্তু আমি বলতেই পারি যে মিশরীয় সভ্যতার সাথে এটার একটা যোগসূত্র আছে বা সম্পর্ক আছে বলতে পারি। ঠিক অনুরূপভাবে এই সিন্ধু সভ্যতার যে আমরা একটা জিনিস দেখলাম যে এই সিন্ধু সভ্যতার মানুষগুলো 3000 খ্রিস্টপূর্বাব্দেও তারা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, পরিকল্পিতভাবে আবাসিক এলাকা তৈরি করত, সেখানে বসবাস করত।
আমি যদি কোনো অঞ্চলে গিয়ে দেখি যে এই সুন্দর একটা আবাসিক এলাকা, সেখানে রাস্তাঘাট অত্যন্ত প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে অনেকগুলো ড্রেনেজ আছে, সেই ড্রেনেজগুলো এসে বাইরের একটা ড্রেনেজে যাচ্ছে, সেখান থেকে ময়লা পানি বের হয়ে যাচ্ছে, রাতের বেলায় অনেক ল্যাম্প পোস্ট আছে, সেখানে আলো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তখন কিন্তু আমি মনে করতে পারি যে আজকের যে আধুনিক শহর, আজকের যে আধুনিক আবাসিক এলাকা করা হচ্ছে, এইটার সাথে সিন্ধু সভ্যতার একটা মিল আছে। তখনকার মানুষে এইভাবে তাদের আবাসিক এলাকাটা তৈরি করতো, বা তাদের ধ্যান ধারণা আজ থেকে এত বছর পূর্বেও তাদের ধ্যান ধারণা অত্যন্ত সৃজনশীল ছিল অথবা আধুনিক ছিল। তাহলে আমি বলতে পারবো যে না, আমার সিন্ধু সভ্যতার কালচারের সাথে আজকের যে সুন্দর ব্যবস্থা, এইটার সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এই মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে যদি জানি, এর সাথে সম্পর্ক আছে এমন কোনো গল্প যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা এই দুইটার সাথে মিলাইতে পারবো। কিন্তু আমার যদি এই দুইটা জিনিস জানাই না থাকে, তাহলে যতই নদীর কথা বলুক, মাটি উর্বরের কথা বলুক, নদীর সুফলের কথা বলুক, বা আজকের আধুনিক শহরের কথা বলুক, আমি কিন্তু সিন্ধু সভ্যতায় যেতে পারবো না, মিশরীয় সভ্যতায় যেতে পারবো না। কারণ মিশরীয় সভ্যতার জীবন ব্যবস্থা কেমন ছিল সেটাও আমার জানা নেই, সিন্ধু সভ্যতার জীবন ব্যবস্থা কেমন ছিল সেটাও আমার জানা নেই, যে কারণে আমি সেখানে যেতে পারবো না। যদি আমার জানা থাকে আমি সেখানে যেতে পারবো। অতএব আমরা যদি এই বিষয়গুলো জানি, তাহলে আমরা এগুলো বলতে পারবো, জানতে পারবো, এবং কোনো প্রশ্ন আসলে আমরা সরাসরি উত্তর দিতে পারবো। এখন যদি এই যে মিশরের সভ্যতার যে কথাটা আমি বললাম, যে একটা আমাদের দক্ষিণাঞ্চলে অনেক নদীর আছে, সেখানকার এই অবস্থা আছে, আমরা এটা বলতে পারবো। আমাকে যদি বলা হয় যে এই যে আজকের দক্ষিণাঞ্চলের যে অবস্থা, এই অবস্থার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোনো সম্পর্ক আছে কিনা ব্যাখ্যা করো, তাহলে আমি সরাসরি মিশরীয় সভ্যতায় চলে যেতে পারবো। আমাকে যদি বলা হয় যে বসুন্ধরা আবাসিক যে এলাকা, এই এলাকায় এত সুন্দর পরিপাটি সুসজ্জিত, এই অবস্থার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোথাও কোনো মিল আছে কিনা, যদি আমাকে এই প্রশ্ন করা হয়, আমি বলতে পারবো যে হ্যাঁ, আমাদের পাঠ্যপুস্তকের সিন্ধু সভ্যতার সাথে এর একটা সম্পর্ক রয়েছে। কারণ সিন্ধু সভ্যতার মানুষেরা এইভাবে সুপরিকল্পিতভাবে তাদের আবাসিক এলাকাগুলো তৈরি করেছিল। যাই হোক, আশা করি তোমরা যারা আমার সাথে সম্পৃক্ত আসো, সংযুক্ত আসো, তারা মোটামুটি সিন্ধু সভ্যতা এবং মিশরের সভ্যতা সম্পর্কে কম বেশি বুঝতে পেরেছো, এবং এখান থেকে যেখান থেকে প্রশ্ন আসুক, উদ্দীপক আসুক, তোমরা উত্তর দিতে পারবে বলে আমি আশা করি। তো সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, আবার পরে কখনো এক সময় দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।